আমাদের এখানে প্রায় প্রতি বছর 50 থেকে 60,000 প্রতিষ্ঠান জব পোস্ট করে। প্রতিদিনই প্রায় 1.5 থেকে 2 লক্ষর মতো জব সিকার আমাদের প্ল্যাটফর্মে জব খুঁজে। বর্তমানে আসলে চাকরির বাজারের অবস্থাটা কি? ট্রেনটা একটু স্লথ আমি বলবো। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে 2200 কলেজ আছে, এখন ওই 2200 কলেজের গ্র্যাজুয়েটদের বেশিরভাগের অবস্থাই কিন্তু আসলে অত্যন্ত শোচনীয়। আমাদের ইকোনমিতে এত গ্র্যাজুয়েট আসলে দরকারও নাই। এইচএসসি যে পাস করে তার আনএমপ্লয়মেন্টের মানে পার্সেন্টেজ অনেক কম, তার থেকে দ্বিগুণ বা আড়াই গুণ হচ্ছে যে গ্র্যাজুয়েট হচ্ছে। আমি হাতে কলমে কাজ করব না, এই চিন্তাটা আসলে গ্র্যাজুয়েটদের মাথা থেকে বের করে আনতে হবে। এটা আসলে এই এক ধরনের একটা সংকাল। আমরা ছোটবেলায় পড়তাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এখন ব্যাপারটা এরকম হয়েছে লেখাপড়া করে যে বেকার হয়েছে। এই যে গ্র্যাজুয়েটদের একটা ওভার সাপ্লাই হয়েছে, এর একটা অংশকে যেভাবেই হোক দেশের বাইরে পাঠাতে হবে। এটা তো একটা বড় কনসার্নের ব্যাপার যে তরুণ জনগোষ্ঠী যদি আপনার কর্মসংস্থানে না ঢুকতে পারে। দিস ইজ নট অনলি এন ইকোনমিক ইস্যু, এটা কিন্তু সোশ্যাল এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা পলিটিক্যাল ইস্যু। অতএব যে গভর্নমেন্টই আসুক না কেন, তাদেরকে এই জিনিসটাকে সলভ করতে হবে। তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সরকারকে মানে অলমোস্ট একটা বিপদে ফেলতে পারে। যারা আসলে উদ্যোক্তা হতে চায়, সত্যি কথা বলতে উদ্যোক্তা হওয়াটা কিন্তু ভেরি টাফ একটা ব্যাপার। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিবিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন AKM ফাহিম মাসরুর, বিডি জবস এর ফাউন্ডার এবং সিইও। আমরা জানি যে বিডি জবস বাংলাদেশের ওল্ডেস্ট এবং লার্জেস্ট অনলাইন জব মার্কেট প্লেস আমরা বলতে পারি, এবং আসলে এটা অনলিও বলা যেতে পারে, কারণ আমরা অন্য এরকম কাউকে আর দেখিনি। তো সেখানে আসলে বিডি জবসে আমরা দেখি যে এখানে কিন্তু জবের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এগুলো হয়, তো মার্কেটে একটা ট্রেন্ড বোঝা যায়। সো আমরা ফাহিম ভাইয়ের সাথে আলোচনা করব যে বাংলাদেশে আসলে জব সিচুয়েশন, এমপ্লয়মেন্ট। আমরা দেখলাম যে সম্প্রতি আনএমপ্লয়মেন্ট এগুলো নিয়েও বিবিএস এর কিছু ডেটা বেরিয়েছে। তো সেখানে কিন্তু আমরা বেশ কিছু জিনিস দেখছি, সেটা কিন্তু আসলে খুবই আশঙ্কার ব্যাপার যে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট কিন্তু অনেক বেড়েছে। সো দর্শক, আমরা আলোচনা করব আসলে এই ওভারঅল জব সিচুয়েশন, আনএমপ্লয়মেন্ট বাংলাদেশের। আসলে সামনে ইলেকশন আছে, সামনে কি হবে, কাদের জন্য কি করা উচিত, সো এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো দর্শক, ফাহিম ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। সো থ্যাঙ্কস যে আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, এবং উই আর রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। ফাহিম ভাই, শুরু করতে চাই যে বিডি জবসটা আপনি যখন শুরু করেন আর্লি 2000-এ, তো আসলে আইডিয়াটা কিভাবে আসলো? তখন কিন্তু এতটা টেকনোলজিও ছিল না, অ্যাডভান্সমেন্ট এখন যেমন সেরকম ছিল না, ইন্টারনেটও অতটা অ্যাভেলেবল ছিল না। সো কিভাবে আইডিয়াটা আসলো আপনার? ধন্যবাদ সাজ্জাদ ভাই। আসলে আপনি যেটা বলছিলেন যে 2000 সালে, মানে ইনফ্যাক্ট এক্স্যাক্টলি 25 বছর আগে, আমরা কয়েকজন বন্ধুবান্ধব, মানে মেনলি আমার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি পাশ করেছিলাম। সেখানে ইকোনমিক্স, তারপরে IBA থেকে পাশ করার পরে সেখানকার কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা চিন্তা করছিলাম আসলে কি করা যায়। কেননা তখন আসলে সারা বিশ্বে অলমোস্ট এখন যেরকম AI নিয়ে এত হইচই হচ্ছে, আপনার খেয়াল আছে হয়তো যে ওই সময়টা ইন্টারনেট একটা নতুন ব্যাপার ছিল, নতুন প্রযুক্তির ব্যাপার ছিল, এবং সেটা নিয়েও সবাই আসলে মানে একটা এক্সাইটমেন্ট ছিল, এবং অনেক কিছু বুঝছিল না আসলে কোন দিকে যাবে। তো বাট আমরা অ্যাটলিস্ট একটু ফিল করতে পেরেছিলাম যে আসলে মানে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং বিকজ অফ দিস। হ্যাঁ, তো তখন আমাদের মনে হলো যে না, অন্যান্য কান্ট্রি এত কিছু করছে, আমরাও কিছু করি। এখন কি করব সেটা কিন্তু এখনকার মতো পরিষ্কার তখন ছিল না। তো তখন চিন্তা করলাম, আচ্ছা দেখি এই ইন্টারনেটের ব্যবহারটা কোন সোসাইটির কোন অংশটা বেশি করে। সেটা হচ্ছে, তাহলে দেখলাম যে আমরা এখনো যেরকম ইউথরাই বেশি টেকনোলজি বলেন, মোবাইল বলেন, এগুলি নিয়ে AI নিয়ে কাজ করে। তখন আসলে ইউথরাই প্রথম আর্লি অ্যাডপ্টার যেটাকে বলে, ইন্টারনেট নিয়ে কাজ করতে। এখন ইন্টারনেট নিয়ে কাজ করছে তারা, কিন্তু তাদের আসলে ইন্টারনেটটা কি কাজে ব্যবহার করা যায়, তখন তো সোশ্যাল মিডিয়াও ছিল না, বা এরকম ই-কমার্সের মতো জিনিসও ছিল না। তখন আমরা দেখলাম যে ইউথদের সব ইউথদেরই একটা জিনিস দরকার, সেটা হচ্ছে তাদের চাকরির কিছু খবর। আপনার তো খেয়াল আছে, তখন আজ থেকে 25 বছর আগে, 20-25 বছর আগে, যারা
চাকরির খুঁজতো তারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রিন্ট মিডিয়াতে দেখতো, বিভিন্ন সময় তারা লাইব্রেরিতে যে মানে আনতো, অনেক ক্ষেত্রে নোটিশ বোর্ডে ছিল। তখন আমাদের কাছে মনে হলো এটা একটা বড় পেইন, একটা ছেলে বা মেয়ের প্রচুর ডিফিকাল্টি হয় এই এত জায়গা থেকে তাদের চাকরির জন্য মানে খবর নেওয়া এবং অলসো অ্যাপ্লাই করা। তখন আমরা যেটা করলাম যে ঠিক আছে একটা প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আসলে সব খবরগুলো, চাকরির খবরগুলোকে একসাথে দিতে পারবো। আমরা কিন্তু প্রথমে কোম্পানিগুলোর কাছে যাইনি, আমরা প্রথমেই টার্গেট করেছিলাম আমাদের যারা জব সিকার্স আছে, যারা ইউথ জব সিকার্স তাদের। তখনই আমরা আসলে বিভিন্ন পত্রিকার মানে কাটিং নিয়ে আমরা একটা ডেটাবেস তৈরি করলাম, অনলাইন ডেটাবেস তৈরি করলাম। এভাবেই আসলে 2000 সালে আমাদের যাত্রা শুরু হলো। তারপরে আসলে আমরা কোম্পানিগুলো থেকে সরাসরি, এখন যেভাবে আমাদের কোম্পানিগুলোই সরাসরি আমাদের এখানে জব পোস্ট করে বা জব দেয়, সেটা কিন্তু আমরা প্রথম 3 বছর করিনি। আমাদের প্রথম 3 বছর কিন্তু ট্র্যাডিশনাল যে সকল জায়গায় জব পাওয়া যেত সেগুলোকেই ইনফরমেশন কালেক্ট করে আমরা আমাদের পোস্টিং করতাম, এবং এটা ফ্রি, সবকিছুই ফ্রি ছিল। এবং প্রথম 3 বছর আসলে আমাদের কোনো রেভিনিউ ছিল না। তো যখন এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে মোটামুটি পরিচিতি লাভ করলো, যেখানে দেখা যাচ্ছে কয়েক হাজার হাজার ছেলেমেয়েরা এখানে প্রতিদিন আসছে জব সার্চ করতে, তখন আমরা কোম্পানিগুলিকে বললাম যে তুমি এত খরচ করে পত্রিকায় দিচ্ছ কেন, তুমি তো আমাদের এখানে অনেক মানে 10 ভাগের 1 ভাগ খরচই দিতে পারো। তখন আস্তে আস্তে আমাদের এই ব্যবসাটা আসলে রেভিনিউটা আসা শুরু করলো, সেটাও প্রায় 3 বছর পরে, মানে 2003-04 সালের দিকে। আচ্ছা, সো আফটার 25 ইয়ার্স এখন বিডি জবসের অবস্থানটা কিভাবে অ্যাসেস করবেন আপনি? আপনি যেটা বললেন আসলে আমাদের অফকোর্স মার্কেট শেয়ার যদি বলেন বাংলাদেশে আমরাই এখনো সবচেয়ে এগিয়ে আছি। ইনফ্যাক্ট খুব যে বেশি লোকাল কম্পিটিটর আমাদের আছে তা না, কিছু ছিল, বাট অনেকেই হয়তো মানে কন্টিনিউ করেনি। তো এর মধ্যে কিছু মিডিয়া কোম্পানিও ছিল, ট্র্যাডিশনাল মিডিয়া কোম্পানি, বাট বিভিন্ন কারণে তারা আর কন্টিনিউ করেনি। বাট আমাদের যদি বলেন কম্পিটিশন, সেটা কিছুটা হয়তো মানে গ্লোবাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ধরেন ইভেন ইন এ সেন্স ফেসবুকও আমাদের ওই সেন্সে কম্পিটিটর, কারণ এখন অনেক হয়তো কোম্পানি, ছোট ছোট কোম্পানি ফেসবুকে সরাসরি জব পোস্ট, লিঙ্কডইনও এক্স্যাক্টলি, তো সেটা আছে। বাট লোকাল পার্সপেক্টিভে বেশিরভাগ কোম্পানি এখনো আমরা যদি বাংলাদেশে বলি একটু ফর্মাল বড় কোম্পানি, এটা এর মধ্যে মাল্টিনেশনাল থেকে শুরু করে লার্জ গ্রুপ অফ কোম্পানিজ, ইভেন এসএমই কোম্পানিজও আমাদের সাথে কাজ করছে। এবং আমাদের এখানে প্রায় প্রতি বছর প্রায় 50 থেকে 60 হাজার প্রতিষ্ঠান কাজ করছে, যারা আমাদের এখানে রেগুলার তারা জব পোস্ট করে। সরকারি জব আমাদের এখানে এখনো ভাবে পোস্ট হয় না, কারণ সরকারি প্রসেসটা এত বেশি কমপ্লেক্স যে আমরা আসলে ওটা খুব একটা ফোকাস করি না। তো আমাদের বেশিরভাগই আসলে লোকাল যারা অর্গানাইজেশন আছে এবং অলসো বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এনজিও, তারা আমাদের সাথে কাজ করছে। এবং আমাদের এখানে প্রায় প্রতিদিনই প্রায় 1.5 থেকে 2 লক্ষর মতো জব সিকার তারা আমাদের এখানে আমাদের প্ল্যাটফর্মে জব খুঁজে, এবং প্রায় 10 থেকে 15 লক্ষের মতো প্রতিদিন অ্যাপ্লিকেশন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। এবং আমাদের যে ডাটাবেস আছে, প্রফেশনাল ডাটাবেস, প্রায় এখন 50 লক্ষের মতো লোকের প্রোফাইল আমাদের এখানে আছে, এবং তারা রেগুলার কোনো না কোনো সময় আমাদের সাইটের মাধ্যমেই তারা চাকরি খুঁজে এবং রিক্রুটও করে যারা। সো আপনার এই যে বর্তমানে আসলে চাকরির বাজারের অবস্থাটা কি? আমরা জানি যে গত 1 বছর একটু বাংলাদেশ তো পলিটিক্যালি চেঞ্জ, নতুন সরকার, ইন্টারিম, সামনে ইলেকশন, সবকিছু নিয়ে আপনাদের এখানে তো ট্রেন্ডটা বোঝা যায় যে আসলে লোকজন হায়ার করছে কিনা, কোম্পানিগুলো এক্সপ্যান্ড করছে কিনা, তো ট্রেন্ডটা এখন কেমন? জি দেখেন, একটা হচ্ছে যে আমরা জানি যে গত 1 বছর তো আমাদের অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানে ট্রেন্ডটা একটু স্লথ আমি বলবো, যদিও গত 2-3 মাসে একটু আমরা দেখছি যে ট্রেন্ডটা বাড়ছে। বাট গত সেপ্টেম্বর থেকে এই বছরের মানে মে জুন পর্যন্ত বেশ চাকরি, অর্থনীতি যেরকম মন্দা আছে, চাকরির বাজারও এরকম একটা মন্দা কিন্তু আমরা দেখেছি। বাট আমি আসলে আরেকটু লঙ্গার টার্ম পার্সপেক্টিভে যেতে চাই, যে আসলে দেখেন, মানে আমরা তো আসলে মেইনলি কাজ করি, যদি বিডি জবস বলি, মেইনলি কাজ করি গ্র্যাজুয়েট মার্কেট নিয়ে। মানে মেইনলি এখানে যারা রেগুলার জব সার্চ করতে আসে তাদের একটা বড় অংশ আসলে ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে পাশ করা ছেলে বা মেয়ে। তো এই সেগমেন্টটার জন্য কিন্তু আসলে গত 1 বছর আমি বলবো না, গত আসলে আমি বলবো 5-10 বছরই খুব চ্যালেঞ্জিং একটা সময়।
এটার বেশ কিছু কারণ আছে। আমি যদি দু একটা বলি, আমরা কিন্তু গত 10-15 বছর ধরে দেখেছি যে আমাদের এখানের নাম্বার অফ গ্র্যাজুয়েটস প্রতি বছর বের হওয়ার নাম্বার অনেক বেড়ে গেছে। আমি একটু আপনাকে উদাহরণ দিতে পারি। আজ থেকে 15 বছর আগে 2010 সালে আমাদের টোটাল লেবার ফোর্সের মাত্র 3.5% গ্র্যাজুয়েট ছিল। এখন বর্তমানে এসে আমাদের প্রায় 10% গ্র্যাজুয়েট। এখন আপনি বলতে পারেন যে হঠাৎ করে এত গ্র্যাজুয়েট কেন বাড়লো? অনেক ইউনিভার্সিটি হয়েছে, অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি হয়েছে। এবং আরেকটা ব্যাপার আছে, ধরেন আজ থেকে হয়তো 20-25 বছর আগে আমরা যখন পাশ করেছি তখন আসলে দেখা যাবে যে একটা কৃষক তার মানে ছেলে মেয়ে যে অত বিভিন্ন কারণে তারা তাদের ছেলে বা মেয়েকে কলেজ বা ইউনিভার্সিটিতে পাঠাতে পারছেন না, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে। বা অনেকে কিন্তু তখন আমরা দেখলাম গত 15-20 বছর প্রচুর লোকজন দেশের বাইরে গেল। এখন প্রায় 1.5 কোটির মতো লোক দেশের বাইরে আছে। ওরা কিন্তু সে হয়তো বাইরে হয়তো সে খুব মানে একটা ছোট কাজ করছে, হয়তো ক্লিনিং করছে বা হোয়াট এভার, বাট সে কিন্তু মনে করে যে সে এই কাজটা করছে কারণ তার আসলে পড়াশোনা নাই। সে কিন্তু কষ্ট করে হলেও দেশে টাকা পাঠাচ্ছে এবং তার ছেলে বা মেয়েকে বলছে যে তুই গ্র্যাজুয়েট, তুই অ্যাটলিস্ট একটা ডিগ্রি নে। এখন ওই ডিগ্রিটা যে সবসময় সে খুব ভালো ইউনিভার্সিটি থেকে বলি বা মানে ভালো কোয়ালিটি ডিগ্রি পাচ্ছে তা কিন্তু না। এবং আপনি একটু যেটা বললেন, আমাদের এখানে একেবারে ব্যাঙের ছাতার মতো শুধু ইউনিভার্সিটি হয়নি, আমাদের কিন্তু এখন প্রায় 2000-এর মতো কলেজ আছে, 2200-র মতো কলেজ আছে, যেটাকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজ বলি। সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট কিন্তু বার হচ্ছে ওখান থেকে, প্রায় 4.5 লাখ। আমি আপনাকে ডাটা দিই, বাংলাদেশে বর্তমানে এখন প্রতি বছর 7.5 লাখ গ্র্যাজুয়েট হয় প্রতি বছর। এটা কিন্তু হিউজ একটা নাম্বার। মানে আমাদের টোটাল জব মার্কেটে ঢুকে আসলে মাত্র 21-22 লাখ, তার মধ্যে 1/3 হচ্ছে গ্র্যাজুয়েট এখন। এবং এই গ্র্যাজুয়েটদের একটা বড় অংশ আসলে আসে হচ্ছে আপনার প্রায় 4.5 লাখ। এই 7.5 লাখের মধ্যে 4.5 লাখ আসে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে 2200 কলেজ আছে। এখন ওই 2200 কলেজের গ্র্যাজুয়েটদের বেশিরভাগের অবস্থাই কিন্তু আসলে অত্যন্ত শোচনীয়, সত্যি কথা বলতে গেলে। কারণ তারা এক নম্বর হচ্ছে তারা এমন সব সাবজেক্টে তারা পড়ে, দেখবেন যে হয়তো হিস্টোরি বা ইসলামিক স্টাডিজ বা এই টাইপের, যেগুলো আসলে কোনো মানে জব মার্কেটে ওইভাবে তো ডিমান্ড নাই, চাহিদাই নাই। কারণ তারা তো আসলে খুব বেশি টেকনোলজি নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে না বা হোয়াট এভার। আরেকটা হচ্ছে যে এদের বেশিরভাগই আপনি দেখবেন, খোঁজ দিয়ে দেখবেন, এরা ক্লাসও করে না। হয়তো বছরে কিছুদিন ক্লাস করলো, একটা জাস্ট পরীক্ষা দিয়ে আসলো। হ্যাঁ, তো বিভিন্ন কারণে এই জিনিসগুলো হয়েছে। এবং হওয়ার পরে যেটা হয়েছে গত কয়েক বছরে, আমি যদি বলি 5-7-8 বছরে, আমাদের যে এই জব মার্কেটে প্রচুর গ্র্যাজুয়েট ঢুকছে, অনেক বেশি সংখ্যক ঢুকছে, যারা আসলে এক নম্বর হচ্ছে স্কিল তো থাকছেই না, তাদের রিলেভেন্ট পড়াশোনা থাকছে না যেটা ইন্ডাস্ট্রি দরকার হয়। এবং আরেকটা হচ্ছে যে আমাদের যেই ইকোনমি, আমাদের ইকোনমিতে এত গ্র্যাজুয়েট আসলে দরকারও নাই। আমরা আসলে দেয়ার ইজ ওভার সাপ্লাই অফ গ্র্যাজুয়েট। আমি উদাহরণ দিই, একটা গার্মেন্টস কোম্পানি, আমাদের দেশে গার্মেন্টস তো গ্রো হচ্ছে, এত কিছুর মধ্যেও কিন্তু গার্মেন্টস গ্রো হচ্ছে এবং আরও হবে। একটা গার্মেন্ট যদি দেখেন 10,000 লোক আছে, তার মধ্যে দেখবেন হয়তো 500 লোক আছে যারা আসলে মানে কাজ করছে, অফিস জব করছে বা যেটার জন্য গ্র্যাজুয়েশন লাগে। বাট বাকি 9,500-এর কিন্তু আসলে মানে একেবারে মানে অপারেটর লেভেলের লোক দেয়। ওদের কিন্তু একটা গার্মেন্টস কিন্তু গ্র্যাজুয়েট চায় না অপারেটর লেভেলের জন্য। তার একটা মোটামুটি ম্যাট্রিক পাস ছেলে বা ক্লাস 8 পাস ছেলেই হয়, তার একটা প্র্যাকটিক্যাল স্কিল বা কারিগরি যদি ওটা থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমি যেহেতু ম্যানুফ্যাকচারিং লেড ইকোনমি, আমাদের কিন্তু ধরেন অন্যান্য সিঙ্গাপুর বা অন্যান্য কান্ট্রির মতো মানে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ওরকম বড় নাই যেখানে আসলে প্রচুর গ্র্যাজুয়েট দরকার হয়। ইভেন ইন্ডিয়াতে যদি বলি, ইন্ডিয়াতে আমাদের দেখেছেন যে ওদের একটা বড় অংশ গ্র্যাজুয়েট ওদের বিপিও সেক্টরে, আউটসোর্সিং সেক্টরে, আইটি সেক্টরে অ্যাবজর্ভ হতো। বাংলাদেশে তো আসলে আইটি বা বিপিওটা ওভাবে তৈরিও হয় নাই। অতএব গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ভ করার মতো ইকোনমি কিন্তু বাংলাদেশের না এখনো। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমি একদিকে গ্র্যাজুয়েট পাস করছি, মানে বার করছি, কিন্তু আমার ইকোনমি এত গ্র্যাজুয়েট মানে ডিমান্ড করছে না। তো এটা তো একটা শঙ্কার ব্যাপার। এবং আমরা এই যে বিবিএস এর সম্প্রতি ডেটায় দেখলাম, লেবার ফোর্স সার্ভে, যেখানে হচ্ছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট বলা হচ্ছে যে 13.54, এটা বেড়েছে আগের বছর থেকে। তো আপনার এটা আসলে এই এক ধরনের তো শঙ্কা, লোকজন পড়ালেখা গ্রাজুয়েশন করে, আমরা আগে যেটা খেয়াল আছে কিনা যে আমরা ছোটবেলায় পড়তাম যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এখন ব্যাপারটা এরকম হয়েছে লেখাপড়া করে যে বেকার হয়েছে। এটা এই জন্য বলছি আমি, দেখেন আপনি যেটা বললেন যে প্রায় 13%-এর মধ্যে 13.5% এবার, এটা কিন্তু গত বছর একটু কম ছিল গ্র্যাজুয়েটদের মধ্যে। বাট
এখন যদি আপনি প্রশ্ন করেন যারা গ্র্যাজুয়েট না তাদের ক্ষেত্রে আনএমপ্লয়মেন্ট রেটটা কিরকম, ভেরি ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যারা গ্র্যাজুয়েট না, আমার কাছে ডাটা আছে সরকারি ডাটা, সেখানে দেখবেন যে আপনার যারা নর্মালি শুধু এইচএসসি পাস করার কথা তাদের ক্ষেত্রে এই আনএমপ্লয়মেন্টের সংখ্যা হচ্ছে 6.5%। দ্যাট মিনস কি যে এইচএসসি যে পাস করে সে খুব তাড়াতাড়ি এমপ্লয়েড হয়ে যায়, তার আনএমপ্লয়মেন্টের মানে পার্সেন্টেজ অনেক কম, তার থেকে দ্বিগুণ বা আড়াই গুণ হচ্ছে যে গ্র্যাজুয়েট হচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি আসলে সে পড়াশোনা করেই কি আসলে সমস্যাটায় পড়লো কিনা, টু সাম এক্সটেন্ট ইয়েস। আপনার আনসারটা আগেই দিয়েছেন যে আসলে আমাদের তো ওই রকম ডিমান্ড নাই, বা যারা একটু পড়ালেখা কম জানে, আপনি আমাদের ইনফর্মাল সেক্টর তো ইজ বিগ। কেউ ধরেন যে গার্মেন্টস থেকে শুরু করে আপনার একটা দোকানে চাকরি করা, এই যে রিক্সা, হ্যাঁ অনেক কিছুই। এবং আরেকটা ব্যাপার আছে, একটা ছেলে যখন ধরেন সে ম্যাট্রিক পাস করলো বা ইন্টারমিডিয়েট পাস করার পরে সে মানে পড়া ছেড়ে দিল বিভিন্ন কারণে, সে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কাজ করার ব্যাপারে তার কোনো অনীহা নাই। কিন্তু যখনই একটা ছেলে বা মেয়ে একটা মানে ডিগ্রি পেয়ে গেল, ডিগ্রি মানে ধরেন একটা গ্র্যাজুয়েশন পেয়ে গেল, হয়তো কোয়ালিটি অত ভালো না, কিন্তু সে মনে করে আমি তো আসলে ওই জবটা করব না, আমি তো এই জবটা আমার জন্য না। হ্যাঁ, তার একটা, এবং তার বাবা মাও বলবে যে হ্যাঁ তুই তো এখন একটা গ্র্যাজুয়েট, তুই কেন একটা দোকানে চাকরি করবে বা কেন একটা ফ্যাক্টরিতে চাকরি করবে। তো এই আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ওভারঅল একটা হচ্ছে ইকোনমিক পার্সপেক্টিভ যে আমার এনাফ জব নাই গ্র্যাজুয়েটদের জন্য, আরেকটা হচ্ছে আমাদের সোশ্যাল পার্সপেক্টিভ যে আমরা কায়িক শ্রম যেই কাজগুলো আছে, যেমন ধরেন টেকনিক্যাল, ভোকেশনাল, এগুলিকে আমরা অ্যাজ এ সোসাইটি এখনো এটার এনাফ মানে গুরুত্ব বা এনাফ এটাকে সম্মান দিতে পারছি না। হ্যাঁ, এই জন্য অনেক ক্ষেত্রেই চাকরির অপরচুনিটি কিন্তু আছে, অনেক ক্ষেত্রে দেখি যে আমরা স্কিল লোক চাই, কিন্তু দেখা যাচ্ছে যে সে সুযোগ পেয়েও করবে না, কারণ তার একটা সোশ্যাল একটা স্টিগমা আছে। হ্যাঁ, যে আমি গ্র্যাজুয়েট, আমি এই কাজটা কেন করব। হ্যাঁ, যেমন কথার কথা এখন আপনার মোবাইল আপনার দেখবেন টেকনিশিয়ান, হ্যাঁ, যে মোবাইল ঠিক করার জন্য, তো এই কাজটার জন্য তো আসলে মানে যে কেউ করতে পারে একটু ট্রেনিং দিলে, কিন্তু আপনি একটা গ্র্যাজুয়েটকে বলেন যে তুমি এই কাজটা করবা কিনা, সে দেখবে যে না আমি একটা গ্র্যাজুয়েশন হয়েছে, আমি কি এই ছোট কাজটা করবো। এই মানসিকতা কেন আমাদের? এইটা আমাদের আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন, হয়তো যারা সোশ্যোলজিস্ট তারা ভালো বলতে পারবে, বাট এই যে এক ধরনের মানে যেটাকে আমরা বলি যে ব্রিটিশ বাবুগিরির মেন্টালিটি আমাদের 200 বছরে হয়েছে, যে আসলে আমরা একটু মানে মনে করি যে পড়াশোনা করবই আমি নিজেকে বাবু হওয়ার জন্য, মানে আমি অন্য কাউকে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আমি যে নিজে কাজটা করব তা কিন্তু না। এই জন্য কিন্তু দেখবেন আপনার অনেকে দেখি যে ধরেন যে একটু আগে বললাম যে কৃষকের ছেলেপেলেরা দেখা যাচ্ছে যে কৃষি কিন্তু এখন বাংলাদেশে একটা বড় একটা প্রফেশন, এবং আমরা জানি যে ওয়ার্ল্ডের ফুড ক্রাইসিস, ফুডের দাম বাড়ছে, অনেক জায়গায় জমি বাংলাদেশে খালি পড়ে আছে, তো সেখানে দেখবেন ওই কৃষক নিজে চাষ করছে, বাট তার যে ছেলে তাকে যখন বলা হচ্ছে যে তুমি তো চাষ করতে পারো এবং অনেক ইনকামও করতে পারো, সে দেখা যাচ্ছে যে এই কৃষি কাজটাকেই সে মনে করছে যে তার জন্য সোশ্যালি ডিমিনিং। তো এই চিন্তাটা কিন্তু আসলে আমাদের আস্তে আস্তে এখান থেকে সরতে হবে, যে সকল কাজ আসলে প্রোডাকশন রিলেটেড কাজ, এটা ফ্যাক্টরি হতে পারে, এটা কৃষি হতে পারে, এনি কাইন্ড অফ প্রোডাকশন রিলেটেড কাজ, এটা ভ্যালুয়েবল কাজ, সেটাকে আসলে আমরা মানে ছোটোভাবে দেখার কোনো কারণে, বরঞ্চ তার কন্ট্রিবিউশন ওগুলি ক্ষেত্রেই বেশি। এবং আজকালকার একটা বড় ব্যাপার আছে যে সবই তো আসলে টেকনোলজি নির্ভর। তো আমরা মনে করি যে, আমি ব্যক্তিগত মনে করি যে এই যারা অ্যাটলিস্ট কিছু পড়াশোনা করেছে, যেভাবেই হোক গ্র্যাজুয়েশন হয়েছে, তারা কিন্তু অ্যাটলিস্ট টেকনোলজিটা সম্পর্কে জানে। কৃষিতে কেন টেকনোলজি ইউজ করবো না? এখন কিন্তু কৃষিতে প্রচুর নতুন টেকনোলজি ব্যবহার হচ্ছে, ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টসেও নতুন ধরনের রোবোটিক্স টেকনোলজি আসছে। তো এইগুলোর জন্য তাদেরকে আসলে মানসিকতা চেঞ্জ করতে হবে, যে না আমি হাতে কলমে কাজ করব না, এই চিন্তাটা আসলে গ্র্যাজুয়েটদের মাথা থেকে বের করে আনতে হবে। আমরা অনেক সময় শুনি যে এই যে এডুকেশন সিস্টেমের সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি এ ধরনের আসলে এই অ্যালাইনমেন্টটা নেই। এই যে আপনি যেটা বললেন, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই 4.5 লক্ষ গ্রাজুয়েট বের হচ্ছে, এবং আসলে যেখানে দেখা যাচ্ছে যে জব মার্কেটে তাদের বেশিরভাগেরই চাহিদা নেই, তো অথচ টাকা পয়সা খরচ করে পড়ছে এবং সময়টাও তো যাচ্ছে। তো এখানে আসলে আপনি সামনে ধরেন নতুন সরকার আসবে, যারাই আসুক, ইলেকশন যেহেতু সামনে আছে, তো তারা আসলে কি করতে পারে? এই যে এটা তো একটা বড় কনসার্নের ব্যাপার যে তরুণ জনগোষ্ঠী যদি আপনার কর্মসংস্থানে না ঢুকতে পারে, এটা তো আসলে জাতীয়ভাবেও অনেক একটা লসের ব্যাপার। শুধু লস না, এটা কিন্তু একটা ঝুঁকিরও ব্যাপার। আপনি যদি দেখেন যে 2024-এ যেই
আন্দোলনটা শুরু হয়েছিল সেটা কিন্তু শুরু হয়েছিল কোত্থেকে, চাকরি থেকে, তাই না? কোন টাইপের চাকরি? যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করছে তারা বলছে যে আমাকে চাকরি দাও। হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু ক্রাইসিস শুরু হয়েছিল এবং এটা এত বড় একটা পলিটিক্যাল চেঞ্জ হলো। এখন যে সরকারি ভবিষ্যতে আসুক না কেন, সে যদি এই প্রবলেমটা, এই পার্টিকুলার ইউথ গ্র্যাজুয়েট প্রবলেমটা সলভ করতে না পারে, তারাও কিন্তু একটা পলিটিক্যাল রিস্কে থাকবে। হ্যাঁ, অতএব এটা কিন্তু মানে এই ইস্যুটা শুধুমাত্র ইকোনমিক ইস্যু না, যেটা আমি সবসময় বলি, দিস ইজ নট অনলি এন ইকোনমিক ইস্যু, এটা কিন্তু সোশ্যাল এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা পলিটিক্যাল ইস্যু। অতএব যে গভর্নমেন্টই আসুক না কেন, তাদেরকে এই জিনিসটাকে সলভ করতে হবে। এখন সলভ করাটা খুব ইজি কাজ না। এই যে এত মানে কয়েক কোটি বেকার এখন আমাদের সোসাইটিতে আছে এবং তার মধ্যে বড় অংশ হচ্ছে আমাদের এই ইউথ গ্র্যাজুয়েট, এদেরকে, এবং এদের মধ্যে অনেক কিন্তু আসলে বেসিক্যালি আরবান সেন্ট্রিক, আরবান মানে তারা শহরে থাকে, তো তারা কিন্তু যে কোনো সময় যে কোনো সরকারকে মানে অলমোস্ট একটা বিপদে ফেলতে পারে। তো সরকার নিজের স্বার্থেই কিন্তু এই প্রবলেম সলভ করতে হবে প্রায়োরিটি দিয়ে। এখন আপনি বলবেন যে আসলে কি করা দরকার। একটা হচ্ছে ইকোনমি, তো অফকোর্স ইকোনমিক গ্রোথের সাথে এদের একটা সম্পর্ক আছে, বাট আবার এটাও ঠিক, আমরা দেখেছি যে গত 10-15 বছরে আমাদের গ্রোথ কিন্তু হয়েছে, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিছু কিছু বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু এই অংশটার কিন্তু মানে চাকরি হয়নি, জবলেস গ্রোথ, যেটাকে জবলেস গ্রোথ বলা হয়। এবং আরো ব্যাপার হচ্ছে যে হয়তো জব হয়েছে খুব নিচু, যেটা বললাম যে মানে ফ্যাক্টরি লেভেলের, যেখানে আবার গ্র্যাজুয়েটে ঢুকে না। তো অতএব আমাদের গ্র্যাজুয়েটদের জন্য এনাফ জব তৈরি করতে হবে। তো সেই জায়গাটাতে আমি মনে করি, যেটাকে বলা হয় কুইক উইন বলেই বা একটু শর্ট টার্ম পার্সপেক্টিভে, সরকারকে একটা বড় পুশ করতে হবে যাতে এই যে গ্র্যাজুয়েটদের একটা ওভার সাপ্লাই হয়েছে, এর একটা অংশকে যেভাবেই হোক দেশের বাইরে পাঠাতে হবে। এখন আমরা কিন্তু দেশের বাইরে লোক পাঠাচ্ছি প্রতি বছর, আমাদের 10 থেকে 12 লক্ষ লোক পাঠাচ্ছি, কিন্তু কাদের পাঠাচ্ছি দেখেন, এর মধ্যে দেখবেন 90% পাঠাচ্ছি যাদের আসলে মানে একেবারেই খুব লো লেভেল, মানে একাডেমিক্যালি লো লেভেল, লাইক মানে ক্লাস 5 পাস বা 8 পাস বা ওরকম, বা ড্রপ আউট টাইপের। আমি হয়তো সৌদিতে পাঠাচ্ছি, সে হয়তো রাস্তা ক্লিন করছে, সেও যে খুব ভালো আছে তাও না কিন্তু আসলে, কারণ এবং খুব কম টাকা পায়, খুব কম টাকা পায়, এখান থেকে ধার নিয়ে তারা যায়। তো এখন আমাদের চিন্তা করতে হবে যে আমি কি এই টাইপের লোক পাঠানো আমার জন্য জরুরি? হ্যাঁ, কারণ এই টাইপের লোকের কিন্তু আমার দেশে চাকরি আছে, সে তো দেশে এগ্রিকালচারে কাজ করে, ওই ক্লিনিংটা সে বাংলাদেশে করবে না, সে সৌদি আরবে গিয়ে করবে। বা তাদেরকে আমাকে ওইটা করতে হবে যে মানে এই ওরা বেশিরভাগই গ্রাম থেকে আসে, গ্রামে বরঞ্চ এনাফ জব তৈরি করতে হবে যাতে তার আসলে সৌদিতে এত পয়সা খরচ করে না গেলেও চলে। বাট কিন্তু আমি তারপরেও লোক পাঠাতে হবে, কাদের পাঠাতে হবে? এই যে যেটা বললাম যে ওভার সাপ্লাই অফ গ্র্যাজুয়েটস, এদেরকে পাঠাতে হবে। এখন আপনি বলবেন যে এদেরকে তো আসলে পাঠানোটা খুব ইজি ব্যাপার না, আই এগ্রি, এদের কিন্তু ডিমান্ডও আছে। হ্যাঁ, এখন ওই জায়গাটা যে কাজ করতে হবে, এদের ডিমান্ড আসলে কই আছে দেখেন চিন্তা করে। বা ওয়ার্ল্ডের কিন্তু এখন একটা বড়, তো গত কয়েক বছরের ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, একটা বড় অংশের বিভিন্ন ডেভেলপ কান্ট্রি, পার্টিকুলারলি যদি বলেন জাপান বলেন, ইউরোপ, জার্মানি, ইতালি, এই সকল কান্ট্রিতে কিন্তু আসলে এখন ইয়াং পপুলেশন নাই, তাদের একটা বড় এজিং যে সমস্যা হয়, বেশিরভাগ হচ্ছে দেশে ওদের বয়স্ক লোক, ওদের কিন্তু প্রচুর সাপোর্ট দরকার। ইভেন চায়নাতেও হচ্ছে, চায়নাতেও এক্স্যাক্টলি, ওদের কিন্তু দেখবেন হেলথ কেয়ার হিউজ ডিমান্ড আছে। ইভেন ওদের ওখানে এগ্রিকালচারের এখন লোক পাওয়া যায় না, জাপানে এখন বাংলাদেশ থেকে এগ্রিকালচারের লোক যাচ্ছে, ইতালিতে এগ্রিকালচারের লোক যাচ্ছে। হ্যাঁ, তো এখন ওই সকল কান্ট্রি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, ওই সকল কান্ট্রি যেতে হলে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে লাগবে। আপনি যদি জাপানের লোক পাঠাতে চান, শুধু আপনি কোনো একটা স্কিল থাকলেই হবে না, গ্র্যাজুয়েশন থাকলেই হবে না, তাকে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে লাগবে। জাপানের একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট খুব বেশি 3 থেকে 6 মাস হলেই এটা সম্ভব। এই ল্যাঙ্গুয়েজ, মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে। জার্মানি একই ব্যাপার, ইতালিতেও একই ব্যাপার, সব দেশে। এখন মানে ওই জিনিসটা আমাদের সরকারকে, এবং আমি দেখছি যে এখন পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যেও কোনো দল এটা আনছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশের বাইরেও আরেকটা ল্যাঙ্গুয়েজ, যে সকল কান্ট্রিতে আমাদের লোক যাওয়ার সম্ভাবনা আছে সেটাকে আসলে নিয়ে আসা। আমি ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করি। আমাদের আসলে যেভাবেই হোক দেশের বাইরে লোক পাঠাতে হবে, গ্র্যাজুয়েট পাঠাতে হবে, বাইরে মানে যাকে তাকে পাঠালে হবে না, গ্র্যাজুয়েট পাঠাতে হবে। এবং তাদেরকে পাঠানোর সবচেয়ে বড় ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশের বাইরেও একটা ইংলিশে শিখুক, সে হয়তো IELTS পরে অস্ট্রেলিয়া যেতে পারে, বাট একটা বড় জায়গা যেখানে আসলে মানে জাপান বা জার্মানি বা ইতালি, এইসব জায়গায় যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখায় ওদেরকে পাঠান, ঢুকাটাও ইজি হবে, ভিসা পাওয়াটাও ইজি হচ্ছে, এবং ওইখানে সে খুব তাড়াতাড়ি কিছু একটা ভালো কাজ করতে পারবে এবং দেশেও তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের সামহাউ
এত যে 7 লাখ প্রতি বছর গ্র্যাজুয়েট হচ্ছে, জেনারেল সাবজেক্টে গ্র্যাজুয়েট হচ্ছে, এইখানে আসলে এই আমাদের যে 4.5 লাখ যেটা বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজ, 2000 কলেজ, 2200 কলেজ, এইখানে ভোকেশনাল ট্রেনিং বা টেকনিক্যাল ট্রেনিং ঢোকাতে হবে। সে হয়তো কথার কথা, সে হয়তো ইসলামিক হিস্ট্রি পড়ছে বা সোশ্যোলজি পড়ছে, পড়ুক, 4 বছর পড়ুক, কিন্তু তার লাস্ট বছরে 3 থেকে 6 মাস সে কোনো একটা হাতে কলমে কিছু শিখতে হবে। সে ফর এক্সাম্পল সে হয়তো ড্রাইভিং শিখলো, এখন কিন্তু একটা ড্রাইভিং শিখলো, সে উবার চালাতে পারে, কথার কথা, বা সে একটা শেফ শিখলো, হ্যাঁ, মানে বা একটা ইলেকট্রিক একটা কাজ শিখলো। তখন যেটা হবে, সে যখন বাইরে যাবে, বিদেশে যাবে, তখন কিন্তু এই স্কিলটা দিয়ে সে আসলে একটা চাকরি পেতে পারে। তো সমস্যা হচ্ছে, সে যদি এমন সব 4 বছর তার লাইফ থেকে খরচ করে, এমন কিছুই শিখলো না যেটা সে আসলে ইউজফুল হতে পারবে নিজের দেশে বা দেশের বাইরে, তাহলে তো এটা একেবারে ওয়েস্টেজ, এবং আমাদের সোসাইটির জন্য এটা একটা লায়াবিলিটি হয়ে যাচ্ছে। তো আমি 2টা ব্যাপার বলবো, একটা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশের বাইরেও আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে, এবং আরেকটা হচ্ছে যে এই ন্যাশনাল ইউনিভার্সিটিকে টার্গেট করে এদের মধ্যে ভোকেশনাল কিছু স্কিল ট্রেনিং প্রোগ্রাম বাধ্যতামূলক করতে হবে। আপনার ইন্ডিয়াতে, কেরালাতে কিন্তু আপনি জানেন যে মিডল ইস্টের অনেক জায়গাতে হচ্ছে কেরালার অনেক লোক কাজ করে, সো সেখানে কিন্তু অ্যারাবিক ভাষা ওদের অপশনাল, কেউ ইচ্ছা করলে নিতে পারে। সো যারা মিডল ইস্টে কাজ করতে চায় তারা কিন্তু ওই যে স্কুল থেকেই অ্যারাবিক ভাষাটা, অথচ আমরা কিন্তু মুসলিম কান্ট্রি, সবাই ছোট থেকে আরবি পড়ি কিন্তু মুখস্থ শিখি, আমরা তো আসলে ভাষাটা শিখি না, ভাষা শিখছি না। ইভেন আপনি যদি মাদ্রাসাও পড়েন, আমাদের প্রচুর অপরচুনিটি কিন্তু আছে মাদ্রাসা ছেলেপেলেদেরকে মিডল ইস্টে পাঠানো, বাট ভাষা তো শিখছে না, কিন্তু সে শুধু মুখস্থ করে, যেটাই কোরআনিক ল্যাঙ্গুয়েজ বলে সেটাই শুধু সে পড়ছে, সে সবই পড়তে পারবে, কিন্তু অর্থ বা সে বলার মতো ক্যাপাবিলিটি কিন্তু তৈরি হচ্ছে না। রাইট। তো এখানেও কিন্তু রাইটলি যে মাদ্রাসা, আমাদের প্রচুর মাদ্রাসা, তো এখানেও যদি আরবিটাকে একটু ভাষা হিসেবে কমিউনিকেটিভ করা হয়, সো এটা কিন্তু আসলে আমাদের পোটেনশিয়াল অনেক বেড়ে যায়। কিছু সাথে করে কিছু তার টেকনিক্যাল স্কিল বা ভোকেশনাল স্কিল যেটাকে বলে ব্যবহারিক কিছু যদি স্কিল শেখানো হয়, তাহলে কিন্তু সে খুবই ইজিলি, এবং এখন যা ইনকাম করছে বাংলাদেশের, যদি আপনি সৌদি মার্কেটে হিসাব করে দেখেন, মাসে মাত্র $200, মানে 20-22 হাজার টাকার বেশি ইনকাম করছে না। এটা কিন্তু আবার যদি অন্যান্য কান্ট্রির লোকজন কিন্তু প্রায় এর 2 থেকে 3 গুণ ইনকাম করছে। তো আমরা লোক পাঠাচ্ছি অনেক, কিন্তু আয় কিন্তু আসছে না খুব একটা। অতএব আমাকে আসলে খুব এখন চিন্তা করতে হবে যে আমি কি যে কোনো কাজের জন্য লোক পাঠাবো, নাকি কিছু সিলেক্টেড কাজ যেগুলো আসলে তার নিজের জন্য ভালো, ইকোনমির জন্য ভালো, সেগুলোর জন্য লোক পাঠাবো। রাইট। এবং কোন দেশে আসলে কোন সেক্টরে ডিমান্ড আছে সেগুলো অ্যানালাইজ করে আসলে এইভাবে আগানো যেতে পারে। সো ফাহিম ভাই, আমরা তো চাকরি নিয়ে আলোচনা করছি, বাট এখন তো টেকনোলজি এত এগিয়েছে, এআই তো এখন অলমোস্ট সব জায়গাতে ব্যবহার হচ্ছে, তো এই যে স্টার্ট আপ নিয়ে অনেক কথা হয়, তো যারা আসলে উদ্যোক্তা হতে চায় তাদের আপনি কি বলবেন যে তাদের আসলে কি জানা দরকার, কিভাবে তারা প্রস্তুতি নেবে? জি, এটা আসলে প্রশ্নটা প্রায় হয়, কিন্তু আমি আসলে অনেককেই যে খুব উৎসাহজনক আনসার দিতে পারি তা না। আসলে সত্যি কথা বলতে উদ্যোক্তা হওয়াটা কিন্তু ভেরি টাফ একটা ব্যাপার। হ্যাঁ, এর জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে মানসিক শক্তি। কারণ আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেটার ভেরি হাই রিস্ক। বাংলাদেশের মতো জায়গায় বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনার পার্টিকুলার যদি স্টার্ট আপ বলেন, 10টা ভেঞ্চারের মধ্যে মাত্র একটা সাকসেসফুল হয়। তো সবাইকে যে স্টার্ট আপ আর নর্মাল অন্য ব্যবসার মধ্যে পার্থক্য আছে, বাট বাংলাদেশের মতো জায়গায় যদি বলেন কয়েকটা এক্সট্রা চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে আমাদের যারা ইয়াংরা আছে তারা যখনই কোনো একটা ব্যবসা শুরু করতে চায়, তার একটা বড় দরকার সমস্যা হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে পুঁজি। কারণ বাংলাদেশের ব্যাংক এখনো নতুনদেরকে লোন দেয় না এসএমইদেরকে, কারণ তার গ্যারান্টি নাই বা তার এনাফ ক্যাশ ফ্লো নাই। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গায় আমরা আসলে কাজ করছি যাতে বাংলাদেশ ব্যাংক যারা স্মল একেবারে এসএমই টাইপের, হয়তো অনেক ধরনের এখন আছে যে তার ট্রেড লাইসেন্স না থাকে তাকে লোন দিবে না কোনো ব্যাংক, এরকম কিছু পলিসি ব্যাপার আছে যেগুলোকে যদি ডিরেগুলেট করতে পারে তাহলে কিন্তু আসলে এইসব ছোটোখাটো ব্যবসায়ীদেরকে আপনার আনা সম্ভব। আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিন্তু আসলে আমরা হয়তো অনেক ক্ষেত্রেই
ইজ অফ ডুইং বিজনেস বলি, কিন্তু Right. আমি মনে করি বাংলাদেশে এন্টারিং এ নিউ বিজনেস ইজ অলসো ভেরি চ্যালেঞ্জিং। আপনি উদাহরণ দেই, ধরেন এখন যদি আপনি সিঙ্গাপুরে যান একটা ব্যবসা শুরু করেন, আপনি 1 ঘন্টায় একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং আপনাকে একটা নির্দিষ্ট যদি রেভিনিউ না হয় আপনি কিন্তু কোনো ধরনের রিটার্ন সাবমিশন যেটা বলে ট্যাক্স রিটার্ন সাবমিশন, ইভেন অডিট করার কোনো বাধ্যতা নাই। আচ্ছা তো বাট বাংলাদেশে আপনি যদি একটা কোনো কোম্পানি কেউ রেজিস্ট্রেশন করেন আপনার আরজেসিতে, কালকে থেকেই কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, অডিট করতে হবে বাধ্যতামূলকভাবে। আপনার ব্যবসা 5 কোটি নাকি আসলে মাসে 5,000 টাকা, এটা কোনো ব্যাপার না। তো এই জায়গাতে আমাদের আসলে কিছু পলিসি লেভেলের রেগুলেশন দরকার। তো বাংলাদেশে আসলে ইয়াং এন্টারপ্রেনারদের জন্য ব্যবসা শুরু করাও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ। সেই জায়গাগুলি যদি আমরা একটু মানে খুলতে পারি বা ইজি করতে পারি, তাহলে আমি মনে করি যে অনেক ধরনের নতুন এন্টারপ্রেনার তৈরি হবে। কারণ আমাদের এন্টারপ্রেনার তৈরি করতেই হবে, কারণ এত লোকের চাকরি তো আমি দিতে পারবো না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সত্যি কথা বলতে বাংলাদেশে তো আসলে মার্কেটটা আসলে অত বড় না, মানে আমাদের লোক আছে 17-18 কোটির মানুষ আছে, কিন্তু লোকজনের যে পারচেজিং পাওয়ার সেটা কিন্তু অত বড় না। আপনি যদি দেখেন এখন কেউ একটা রেস্টুরেন্ট দিল, একটু পশ জায়গায় রেস্টুরেন্ট দিল, কিন্তু দেখবেন বেশিরভাগ সময় খালি পড়ে আছে। হ্যাঁ, তো মানে বাংলাদেশে আসলে মিডল ক্লাস যেটাকে বলে, যেটা আমরা ভারতে দেখেছি যে একটা বড় মিডল ক্লাস তৈরি হয়েছে যাদের আসলে হাতে পয়সা আছে এবং তারা খরচ করতে পারে। কিন্তু বাংলাদেশের আসলে গত 15-20 বছরে আমাদের মিডল ক্লাসটা কিন্তু আসলে নাই হয়ে গেছে। আইদার অতি বড় লোক একটা ক্লাস হয়ে গেছে, আরেকটা হচ্ছে একেবারে মানে লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস। অতি বড় লোকরা কিন্তু আবার বাংলাদেশে খরচ করে না, তারা দেখা যাচ্ছে সিঙ্গাপুর ব্যাংককে খরচ করছে। অতএব যদি বলি কাস্টমার বেস, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যে কোনো ব্যবসায় যখন করবেন তখন তো আসলে একটা কাস্টমারের জন্য করবেন। তো এই কাস্টমাররা কিন্তু দেখবেন যে সকল কান্ট্রিতে মিডল ক্লাস একটা বড় মিডল ক্লাস হয়, সেখানে কিন্তু অনেক ধরনের নতুন ব্যবসা শুরু হয় এবং যেটা আসলে ইয়াং এন্টারপ্রেনাররা সার্ভ করতে পারে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। একটা যেটা বললাম ফাইন্যান্সিং চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে যে আমাদের মার্কেট আসলে এনাফ ম্যাচিউরড না এই অনেক এন্টারপ্রেনারদের সার্ভিস বা প্রোডাক্টের জন্য। রাইট ফাইভ, আমরা শেষ করব, শেষের দিকে আপনার নাগরিক কোয়ালিশন একটু অন্য প্রসঙ্গে, আপনি এটার সাথে আমরা দেখলাম যে আপনি জড়িত এর সঙ্গে। এই প্ল্যাটফর্মটা আসলে কি, আপনারা কি করছেন? ধন্যবাদ। আসলে আমরা এই এত বড় একটা পরিবর্তন গেল অগাস্ট 2024-এ, তারপর থেকে কিন্তু আসলে আমাদের যারা আসলে আমরা অ্যাক্টিভলি রাজনীতির সাথে জড়িত না, নর্মাল হয়তো কেউ ব্যবসা করছে, কেউ হয়তো সাংবাদিক, কেউ লয়ার, এরকম অনেকেই আছে যারা আসলে সিভিল সোসাইটির পার্ট, তাদের একটা মানে গ্রুপ আমরা মনে করলাম যে আসলে এই যে এক্সপেকটেশন এত বড় একটা চেঞ্জ হলো, আমরা কিন্তু সবাই কথা বলছি, পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম নিয়ে কথা বলছে, সরকারও বড় বড় সংস্কার নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের কাছে মনে হয় যে শুধু কি সংস্কার কি শুধু রাজনৈতিক দলগুলোর চাওয়া, তা তো না। অ্যাজ এ নাগরিক আমাদের অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে সংস্কারের, যেগুলোর জন্য আসলে আমাদের সোচ্চার হওয়া দরকার। কারণ পলিটিক্যাল পার্টিগুলো হয়তো নিজের স্বার্থটা দেখেই এই সংস্কারটুকু রাখবে, এই সংস্কারটুকু রাখবে না, সেটা করছে। কিন্তু আমরা অ্যাজ এ সিটিজেন আমরা মনে করি বাংলাদেশের যাতে এরকম গত 15-20 বছরের যেই ভয়াবহ ধরনের মানে গণতন্ত্রহীনতা বলি বা আমাদের এই অর্থনৈতিক লুটপাট যদি বলি, এটা যাতে আবার ফিরে না আসে ইলেকশনের পরেও, সেটার জন্য কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম দরকার, যেগুলো আসলে নাগরিকদের পার্সপেক্টিভ থেকে, নট অনলি পলিটিক্যাল পার্টিগুলোর পার্সপেক্টিভ থেকে। তো সেই জন্য আমরা মানে এরকম একটা বিভিন্ন নাগরিকদের বেশ কিছু প্ল্যাটফর্ম ছিল, সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম ছিল, তাদের একটা বড় আমব্রেলা করলাম যেটাকে আমরা নাগরিক কোয়ালিশন বলছি। সেটাতে আমরা যেরকম একেবারে বাংলাদেশের কনস্টিটিউশনে কি ধরনের পরিবর্তন দরকার, মানে সেটা রিফর্ম কোন কোন জায়গাগুলিতে হওয়াটা নাগরিকদের পার্সপেক্টিভ থেকে দরকার, সেটা নিয়েও যেরকম কথা বলছি। ইভেন অর্থনীতির ক্ষেত্রে কোন ধরনের রিফর্মগুলো দরকার, যেটা একটু আগে বললাম যে ছোট উদ্যোক্তাদেরকে আরো বেশি সাহায্য দেওয়ার জন্য, হ্যাঁ, বা ব্যাংকিং ব্যাপারটাকে আরো বেশি মানে ন্যায়সঙ্গত করার জন্য। তো এরকম বেশ কিছু মানে বিভিন্ন কনস্টিটিউশন থেকে শুরু করে ইভেন পুলিশ রিফর্ম থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, ইকোনমিক রিফর্ম, সবগুলো নিয়ে নাগরিকরা যেই টাইপের রিফর্ম এক্সপেক্ট করছে, সংস্কার এক্সপেক্ট করছে, সেটা নিয়ে আসলে আমাদের যাতে একটা অ্যাডভোকেসি থাকে, এবং সেটা শুধুমাত্র ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও এটাকে আমরা কন্টিনিউ করব। তো সেটাই মেইন উদ্দেশ্য। সো ফাহিম ভাই, অসংখ্য ধন্যবাদ টিবিএস এর সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং টিবিএস কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ।
দর্শক, আমরা আলোচনা করলাম ফাহিম মাসরুর, বিডি জবসের ফাউন্ডার এবং সিইও। বাংলাদেশের আসলে ওভারঅল অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। বাংলাদেশে চাকরির বাজার আসলে কি করা দরকার, সামনে নতুন সরকার আসলে তারা কি করতে পারে, সো বিভিন্ন বিষয় কিন্তু আলোচনায় উঠে এসেছে এবং আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।